নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচা বাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংক পাড়া, সেই তথ্য জানাতে আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। শুরুতেই জ্বালানির খবর জানব। জরুরি জ্বালানি চাহিদা পূরণে কাজাখস্তান থেকে 1 লাখ টন পরিশোধিত ডিজেল ও সিঙ্গাপুর থেকে 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল আমদানিতে ব্যয় হবে 5,59,94,000 মার্কিন ডলার। আমরা একটু দেখে নিতে চাই কি কি সিদ্ধান্ত হয়েছে। ক্রয় সংক্রান্ত যে কমিটি রয়েছে মন্ত্রিসভার, সেখানে কিছু সিদ্ধান্ত এসেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটু বিশ্লেষণগুলো দেখতে চাই। ক্রয় কমিটির সভায় জ্বালানি সংকট কাটাতে নতুন উৎসের সন্ধান করা হচ্ছে এবং সরাসরি ক্রয় পদ্ধতিতে 1 লাখ টন ডিজেল আমদানি করা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাতে করে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় 689 কোটি টাকারও বেশি এবং প্রতি ব্যারেল যে তেল তার মূল্য ধরা হয়েছে $75.06। 2 কার্গো এলএনজি কিনতে ব্যয় হতে পারে 1,560 কোটি টাকার মতো। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে এসব প্রস্তাব অনুমোদন হয়েছে। এখন বাস্তবায়ন কতটুকু হবে সেটি আসলে দেখার বিষয়, কেননা বর্তমান পরিস্থিতিতে, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট চলছে সারা বিশ্বেই। সেই সংকটের বাইরে নয় বাংলাদেশও। বিশেষ করে অকটেন পেট্রোল থেকে শুরু করে ডিজেল, এই সেচ মৌসুম থেকে শুরু করে যানবাহনকে জ্বালানির যে চাহিদা সেটি মেটানোর জন্যই কিন্তু আসলে সরকার একটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারই অংশ হিসেবে এই ক্রয় কমিটির সভা হয়েছে এবং সেখানে নতুন উৎসের সন্ধান করা হচ্ছে। সেখান থেকে জ্বালানি সংগ্রহ করা হবে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে বাড়তে পারে তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে দাম উঠতে পারে $200 পর্যন্ত। জ্বালানি বিশেষজ্ঞদের সতর্কবার্তা, চলতি গ্রীষ্মে বাড়তে পারে এই জ্বালানির দাম। আমরা একটু সেটি দেখে নেব যে বিশ্ববাজারেও কিন্তু এই আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশের যে বাজার রয়েছে সেখানেই এই আশঙ্কা করা হয়েছে। সেই আশঙ্কা অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়তে পারে এবং আমরা সময় অনুযায়ী দেখছি 2008 সালে এরকম একটি সময় এসেছিল যখন আসলে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $150 পর্যন্ত দাম উঠেছিল এবং 2026 সালে সেটি এখন পর্যন্ত $110 প্রতি ব্যারেল বিশ্ববাজারে বিক্রি হচ্ছে। তবে সেটি $200 পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই। বিমান ভাড়া, নিত্যপণ্যের যে প্রভাব, তার উপরে নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, কেননা জেট ফুয়েলের দাম বাড়ছে। তার ফলশ্রুতিতে কিন্তু বিমান ভাড়ারও দাম বেড়েছে এবং নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেখানেও প্রভাব পড়তে শুরু করেছে। মার্চ মাসে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 51% পর্যন্ত, অর্থাৎ এখন এপ্রিল চলমান, গেল মার্চেই এই দাম 51% বেড়েছে বলে জানানো হচ্ছে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম $200 হওয়া অস্বাভাবিক কিছু নয়। এটি যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছেন বিশ্বের বড় বড় দেশগুলোর, তারাও বলছেন, এটি আশঙ্কা করছেন। এবং দুবাই ক্রুডের দাম পেরিয়েছিল $166, সেটিও বলা হচ্ছে তাদের বিশ্লেষণে। এবং কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হলে গড় দাম থাকবে $92.50। এবং যুদ্ধ যদি না থামে তাহলে কিন্তু এই দাম বাড়তে পারে। তবে কয়েক সপ্তাহের মধ্যে যদি যুদ্ধ থেমে যায় সেটি নিঃসন্দেহে ইতিবাচক জ্বালানি খাতের জন্য এবং তখন আসলে দাম $92.50 মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এমন একটি বিষয় বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দাম না কমলে প্রভাব পড়বে কর্মসংস্থান এবং শেয়ার বাজারে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের সহ বিশ্বের নানান দেশের যে শেয়ার বাজার রয়েছে সেই শেয়ার বাজারে কিন্তু নিম্নমুখী অবস্থা বিরাজ করছে, কেননা এই জ্বালানির যে চাপ বা জ্বালানির যে পরিস্থিতি এখন, সেটির প্রভাব কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে। এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 উপর উঠেছে। এই ছিল মোটা দাগে আসলে তেলের দাম নিয়ে বিশ্বব্যাপী যে জ্বালানি বিশেষজ্ঞ রয়েছে তাদের যে আশঙ্কা, সেই আশঙ্কার বিষয়গুলো। এবার ব্যাংকের খবর জানবো। অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও একীভূতই থাকছে 5 ব্যাংক। গেল বছরের মে মাসে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আলোকে শরিয়াভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে, এই 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। সেটির একটু বিশ্লেষণটা আমরা দেখে নিতে চাই। বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বলছে যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধনী যে কমিটি গঠন করা হয়েছে একটি, এবং আমানতকারীদের 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে এই 5 ব্যাংকের যে আমানতকারী রয়েছেন তাদের।
এবং এই 5 ব্যাংক একীভূত হয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক নামকরণ করা হয়েছে এবং তাদের পরিশোধিত মূলধনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 35,000 কোটি টাকা। সেখানে সরকার প্রদত্ত যে অর্থ রয়েছে সেটির পরিমাণ 20,000 কোটি টাকা এবং আমানতকারীদের যে শেয়ার রয়েছে তার পরিমাণ 15,000 কোটি টাকা এবং আমানত বিমা তহবিল সেটির পরিমাণের কথা বলা হচ্ছে যে 12,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রই বলছে যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন কমিটি গঠন করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই এই সম্মিলিত 5 ব্যাংক একীভূতই থাকছে। পরবর্তী যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তর আগে পর্যন্ত এটি বহাল থাকছে। গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে 8.5%। একই সময়ে কমেছে চীন ও ভারতের রপ্তানিও। অন্যদিকে বেড়েছে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার রপ্তানির পরিমাণ। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই যে বর্তমান এই পরিস্থিতিতে কি অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির হার, সেটি আমরা সময় উল্লেখ করে যদি একটু দেখাতে চাই। 2026 সালে অর্থাৎ এই চলমান এই চলতি বছরে সেটি পরিমাণ 11.76 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে, যেটি 2025 সালে কিন্তু সেই পরিমাণটা অনেক বেশি ছিল। বেশ আমরা দেখছি 13.47 বিলিয়ন ডলার। অ্যাপারেল এক্সচেঞ্জের যে তথ্য সূত্র বিশ্লেষণ, সেই বিশ্লেষণ করেই আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং সেটিতে দেখছি যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু কমেছে। কেননা এই যে জ্বালানির যে চাপ কিংবা বিভিন্ন ধরনের বিষয়ের মধ্যেই কিন্তু এই পোশাক রপ্তানির যে খাত সেটি কিন্তু একটু লোকসানের দিকে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে পোশাক রপ্তানি, আমরা শিরোনামে বলছি এটি। আগের বছরের তুলনায় রপ্তানি কমেছে 8.53%। 8.53% কমে যাওয়া মানে কিন্তু একটা বড় অর্থনৈতিক চাপ কিংবা ধাক্কা আসা এই বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুক্তরাষ্ট্র চীন থেকে পোশাক আমদানি কমিয়েছে 53%। অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন থেকে যে পোশাক আমদানি করত তারা সেটি কিন্তু 53% কমিয়েছে। বড় একটি অংশ আমরা দেখছি যে 50%-এর উপরে। এবং ভারত থেকে তারা আমদানি কমিয়েছে 24%। অর্থাৎ চীন এবং ভারত বাংলাদেশের থেকেও কিন্তু তারা বেশি চাপে রয়েছে। আমরা দেখছি বাংলাদেশের যেখানে 8.53% কমেছে, সেখানে ভারত চীন কমেছে 53% এবং ভারতের কমেছে 24%। বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর বসেছে 20% শুল্ক। বাড়তি শুল্ক কিন্তু একটি বাড়তি চিন্তার কারণ এই পোশাক রপ্তানিতে, এবং চীন ও ভারতের শুল্ক বসেছে আরও বেশি, যার ফলে কমেছে রপ্তানির পরিমাণ। যুক্তরাষ্ট্রের বাজারে এই পোশাক রপ্তানির কমার যে বিষয়গুলো সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, সপ্তাহ শুরুতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এক নজরে দেখে নেব পুঁজিবাজারে আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা একটু দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে যে লেনদেন চলছে। আমরা একটি শুরুতেই তথ্য জানিয়ে রাখতে চাই, ডিএসইতে লেনদেনের পরিমাণ আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট কমিয়ে আনা হয়েছে লেনদেনের সময়সূচি। কেননা সরকারি যে অফিস রয়েছে সেই অফিস টাইমে কিন্তু আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে একটি নতুন করে নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়মের আওতায় কিন্তু শেয়ার বাজার আধা ঘন্টা কম লেনদেন হবে এখন থেকে। আমরা ডিএসই এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচকের পরিমাণ দেখছি আজকে এখন পর্যন্ত 5,118 পয়েন্ট এবং সেটি নিম্নমুখী, এবং তিনটি সূচকেই কিন্তু আমরা নিম্নমুখী দেখছি। সরিয়া ভিত্তিক যে লেনদেন সেখানে 1,041 পয়েন্ট সূচক, এবং DS30 ইন্ডেক্স সেখানে 1,946। তিনটি সূচকই নিম্নমুখী, অর্থাৎ আজকের শেয়ার বাজার বলা চলে যে নিম্নমুখী অবস্থা দিয়েই শুরু হয়েছে। আমরা যদি গত সপ্তাহের তুলনায় গত সপ্তাহের শেষ দিন তার তুলনা করি, সেদিনও কিন্তু নিম্নমুখী ছিল, তবে আজকের পরিমাণটি আরও অনেকটা নিম্নমুখী, অর্থাৎ বেশি নিম্নমুখী। আমরা একটু কোম্পানির শেয়ার দরগুলো দেখতে চাই। আজকে এখন পর্যন্ত 25টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং কমেছে রেকর্ড পরিমাণ 351টি কোম্পানির শেয়ারের দর কমেছে। একদম বড় পরিমাণে একটি আজকে দেখছি যে দর পতন হয়েছে, এবং অপরিবর্তিত রয়েছে 14টি কোম্পানির শেয়ারের দর। এখন পর্যন্ত আমরা লেনদেনের পরিমাণ দেখছি 425 কোটি টাকা লেনদেন হয়েছে। সবশেষ গেল সপ্তাহের যে শেষ কার্যদিবস ছিল সেদিন 625 কোটি টাকা লেনদেন হয়েছিল, তবে আজকে সেটি অনেকখানি কম, অর্থাৎ 425 কোটি, প্রায় 200 কোটি টাকার আমরা তফাৎ দেখছি। এবং বলা চলে যে আরও যে
1 ঘন্টা লেনদেন হবে, তাতে করে আসলে কি পরিমাণ লেনদেন পরিমাণ হবে সেটি এখনো বলা মুশকিল, যেহেতু আজকে বেশিরভাগ শেয়ারের দর কমেছে এবং এখন পর্যন্ত নিম্নমুখী রয়েছে শেয়ারের বাজার। এদিকে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভা। এক নজরে দেখে নেব পর্ষদ সভার তালিকা। এই সপ্তাহে কোন কোন কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আমরা 3টি কোম্পানির নাম দেখছি এখানে। প্রাইম ব্যাংক 5 এপ্রিল বিকাল 3টায়, অর্থাৎ আজকে বিকাল 3টায় অনুষ্ঠিত হবে তাদের বার্ষিক পর্ষদ সভা, এবং শাহজালাল ইসলামী ব্যাংক 8 এপ্রিল বিকাল 3টায় তাদের নির্ধারিত যে সভা সেটির তারিখ নির্ধারণ করা হয়েছে, এবং সিটি ব্যাংক পিএলসি 9 এপ্রিল বিকাল 3টায় তাদের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে, এবং এই পর্ষদ সভাগুলোতে তাদের যে বাৎসরিক হিসেব নিকেশ সেই হিসেব নিকেশগুলো তুলে ধরা হয়। জ্বালানি সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আমদানি নির্ভর পণ্যের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। এছাড়া নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে 8 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। এ বিষয়ে আরও খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, কোন কোন পণ্যের দাম বাড়তি দেখছেন এবং ক্রেতারা কি বলছেন? সাজিদ, ভোগ্য পণ্য যেগুলো আছে তার মধ্যে মশলাজাত যেই পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম খানিকটা বেড়েছে। ভোজ্য তেলের মধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলে খোলা বাজারের যে সয়াবিন তেল সেটি প্রতি লিটারে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন যে যেহেতু এই পণ্যগুলো আমদানি নির্ভর এবং এই উত্তরাঞ্চলের বাজারগুলোতে এই পণ্যগুলো সাধারণত চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমদানি করতে হয় এবং বগুড়ার যে বড় বড় ব্যবসায়িক হাব আছে সেই জায়গাগুলো থেকে আমদানি হয়, যার ফলে জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তাদের এই বাড়তি দর গুনতে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে যেই পণ্যগুলো আসলে হরমুজ প্রণালী দিয়ে আসে না সেই সমস্ত পণ্যেরও দাম বেড়েছে, যার মূল কারণ হচ্ছে পরিবহন খরচ। এই পরিবহন খরচ সামাল দিতে যেই বাড়তি দর যোগ করা হয়েছে সেই বাড়তি দরের মধ্যে সব থেকে বেশি বেড়েছে আলু বোখারা এবং পেস্তা বাদামের দাম। পেস্তা বাদামের দাম 30% বেশি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে খাতুনগঞ্জের যে পাইকারি বাজার যেখান থেকে তারা এগুলো মূল্য আমদানি করেন সেখানে প্রতি কেজিতে 4100 টাকা দরে বিক্রি হচ্ছে। সেটা শুকনো আলু বোখারার দাম 160% বেড়েছে। তারা বলছেন এটি বিক্রি হচ্ছে 1320 টাকায়। এই দুটি পণ্য ব্যবসায়ীরা দাবি করছেন যে ইরান এবং আফগানিস্তান থেকে আসছে, যার ফলে সেগুলোর দাম আসলে বাড়তি না দিয়ে কিনে তাদের উপায় থাকছে না। এছাড়াও কিশমিশ, জিরা, জয়ফল ও জয়ত্রী এসবের দামও খানিকটা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে এসব পণ্যের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, যার ফলে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেই যুদ্ধের ফলে এই পণ্যগুলোর দাম আসলে স্থিতিশীল থাকছে না। চিনির দাম কিছুটা বেড়েছে। তারা বলছেন যে প্রতি মন চিনি 3350 টাকা হয়েছে, যেটি এক সপ্তাহ আগেও 3420 টাকার মধ্যে ছিল। সাধারণত চিনি ব্রাজিল, ভারত এবং থাইল্যান্ড থেকে চিনি আমদানি করেন ব্যবসায়ীরা, যার ফলে এটিও খানিকটা বেড়েছে। তবে খুব বেশি বেড়েছে বা বাজার অস্থিরতা তৈরি হয়েছে এমন কথা ক্রেতা বিক্রেতারা আসলে কেউই বলছেন না। এছাড়া সাজি যদি মশলাজাত পণ্যের দাম বলি, এলাচ মানভেদে বিক্রি হচ্ছে 4500 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত। জিরা প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। লবঙ্গ 1450 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দারুচিনি প্রতি কেজি 500 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শুকনো মরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা পর্যন্ত। গোলমরিচ বিক্রি হচ্ছে 1280 টাকা থেকে 1350 টাকা পর্যন্ত। এছাড়াও শুকনো ফলের দামও বেড়েছে। শুকনো ফলের মধ্যে কিশমিশ, আলু বোখারা, কাজু বাদাম, তেজপাতা, জয়ত্রী এবং জয়ফল এই সবগুলো পণ্যের দামই খানিকটা বাড়তি। ব্যবসায়ীরা বলছেন যে যদি পরিবহন সংকট কমে যায় এবং জ্বালানি তেলের দাম স্থিতিশীল হয় এবং জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়, তাহলে এই বাজার যেটি স্বাভাবিক রয়েছে এবং খানিকটা বেড়েছে, খানিকটা বাড়তি বাজার সেটি স্থিতিশীল হবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য এটি ভালো হবে। এই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে মশলাজাত এবং ভোজ্য তেলের বাজারের সবশেষ খবর। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন, জানাচ্ছিলেন বাজারের সবশেষ অবস্থা। এদিকে অনিয়মিত পণ্য আমদানির কারণে রাজস্ব আয় কমেছে আখাউড়া স্থলবন্দরে। আর রপ্তানি বাড়াতে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে 6 পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। বন্দরের রপ্তানির কি অবস্থা এবং 6টি পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে দাবি উঠেছে সেই 6টি পণ্য কি এবং সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাবেন। কাজে তার আগে আপনাকে জানিয়ে রাখি, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল তার ফলে কিন্তু এই রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তবে এখন নির্বাচিত সরকার আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বন্দর দিয়ে কিন্তু আবারও
পুরোদমে কিন্তু ভারতের সঙ্গে পণ্য রপ্তানি যে কার্যক্রম সেটি কিন্তু এখন চলছে, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে রপ্তানি টি বাড়ার কারণে কিন্তু সামগ্রিকভাবে এই চলতি যে অর্থ বছর 2025-26 অর্থ বছর, এই অর্থ বছরে কিন্তু রপ্তানি আয় অনেকাংশেই বেড়ে যাবে বলে এখানকার কর্তৃপক্ষ, বিশেষ করে যারা কাস্টমস কর্তৃপক্ষ আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে তারা কিন্তু একটি কথা বলছেন যে আসলে এই বিগত সময় অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু এই দেশের স্থল বন্দরগুলো দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে অন্তত 6টি পণ্য ভারত সরকার আমদানিতে নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে কিন্তু এই যে প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, বর্জ্য তোলা সহ বেশ কয়েকটি পণ্য রয়েছে। এই পণ্যগুলো যদি আবার পুনরায় যদি বন্দর দিয়ে চালু করা যায় সেক্ষেত্রে রপ্তানি কিন্তু অনেকাংশেই বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। আমরা এই আখড়াস্থল বন্দরের C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের যিনি সিনিয়র সভাপতি আছেন নিসারউদ্দিন ভূঁইয়া, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই প্লাস্টিক সামগ্রী, কাঠের ফার্নিচার এবং যেই প্রক্রিয়াজাত খাবার আছে এগুলো কিন্তু বন্দর দিয়ে বেশি পরিমাণে রপ্তানি, অর্থাৎ এই বন্দরের যে রপ্তানি আয় সেটি কিন্তু অনেকাংশে আসলে নির্ভর করে এই কয়েকটি পণ্যের উপর দিয়ে। তবে তারা বলছেন যে এখন যেহেতু ভারতের সঙ্গে কূটনৈতিক যে টানাপোড়েন সেটি অনেকাংশেই মিটে গেছে, অর্থাৎ এখন কিন্তু সম্পর্ক যেহেতু ভালো হচ্ছে, সেক্ষেত্রে তারা বলছেন এখনই কিন্তু উত্তম সময় এই যে যেই 6টি পণ্য আসলে এই বন্দর দিয়ে বা দেশের স্থল বন্দরগুলো দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার, সেগুলো আসলে বর্তমান বাংলাদেশের নির্বাচিত সরকার যদি ভারতের সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যদি এই পণ্যগুলো আবার এই বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমটি যদি শুরু করতে পারে সেক্ষেত্রে সামগ্রিকভাবেই কিন্তু বন্দর রপ্তানি আয় বাড়বে এবং এতে করে এই যে রপ্তানি পণ্য বাবদ যে রেমিটেন্স আছে সরকার সেটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে আমাদেরকে তারা বলছেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি সাজিদ, এই এখন পর্যন্ত এই আখড়াস্থল বন্দর অর্থাৎ চলতি অর্থ বছরে গত মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 437 কোটি টাকার পণ্য। এছাড়া একই সময় কিন্তু ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 2 কোটি টাকার পণ্য এবং এর থেকে সরকার রাজস্ব পেয়েছে 71 লক্ষ টাকার কিছু বেশি। অর্থাৎ এই যে অনিয়মিত পণ্য আমদানির কারণে কিন্তু বন্দর দিয়ে আসলে রপ্তানি যে রপ্তানি বাবদ যে আসলে যে সরকারের রাজস্ব হবে সেটি কিন্তু অনেকাংশে কমেছে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে সব ধরনের পণ্য যদি আমদানি অনুমতি দেওয়া হয় এই বন্দর দিয়ে সেক্ষেত্রে আসলে অনেকাংশেই আমদানি তখন বাড়বে এবং সরকারের যে রাজস্ব হবে সেটিও কিন্তু বাড়বে। তো সাজিদ, আমার কাছে এই ছিল আখড়াস্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ খবর। আখাউড়া স্থলবন্দর থেকে সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন। দর্শক, শেষ করছি আজকের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।